শুরু হয়েছে? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আমাদের এই ছোট বাচ্চা কাচ্চাদের ক্লাস নিতে এসে কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড। তোমরাও কি এক্সাইটেড কিনা অবশ্যই জানিয়ে দিবে। এবং সবার ফার্স্টে তোমাদের যে দায়িত্বটা থাকবে সেটা হচ্ছে যে তোমাদের যারা যারা এই গ্রুপে অর্থাৎ এই পাওয়ার প্লে এসএসসি পাওয়ার প্লে গ্রুপে তোমরা যারা যারা আছো এবং তোমাদের বন্ধুবান্ধব যারা আছে যারা বর্তমানে ফ্রি রয়েছে, তোমরা একই সাথে ভর্তি হয়েছো, তাদেরকে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে ফেলো। কারণ আমরা খুব দ্রুত আজকে আমার যতটুকু জানা যে আজকে আমাদের ডে 4 অর্থাৎ আমাদের চতুর্থ দিনের ক্লাস চলছে এবং আজকে কিন্তু আমরা বায়োলজি ক্লাসের প্রথম ক্লাসটি তোমাদের সাথে উপস্থাপন এবং প্রেজেন্টেশন করতে যাচ্ছি। সো তোমরা বুঝতেই পারছো যে আমরা কিন্তু বায়োলজি ক্লাসের উইকটা বলা যায় শুরু হতে যাচ্ছে এবং টানা তোমরা কয়েকটি বায়োলজি ক্লাস পাবে, এরপর আবার নতুন রুটিন পাবে। তো আমি আমার পরিচয়টা দিয়ে দিই, কারণ তোমরা অনেকে আমাকে চিনো, অনেকে হয়তো বা চিনো না। আমরা সচরাচর এখানে যারা ক্লাস নিচ্ছি তারা কিন্তু এইচএসসি পাওয়ার প্লেতে ক্লাস নিয়ে থাকি। এইচএসসি ব্যাচের অ্যাডমিশন টেস্ট এবং অন্যান্য একাডেমিক যেই সেক্টরগুলো আছে সেখানে ক্লাস নিয়ে থাকি। এসএসসিতে আমাদের কিন্তু আসলে ওইভাবে তেমন তোমাদের সাথে দেখা সাক্ষাৎ আসলে হয়নি বললেই চলে। তো আমি সাজ্জাদ ভাই, আমি আছি ঢাকা ডেন্টাল কলেজে ফাইনাল ইয়ারে এবং তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। তোমরা এসএসসি থেকে শুরু করে এইচএসসির একাডেমিক অ্যাডমিশন পর্যন্ত তোমরা আমাদেরকে পাবে। তো সেই সাথে আমি বলতে চাই যে তোমরা কে কোথা থেকে আছো অবশ্যই একটু কমেন্ট করে জানাও। আজকে কিন্তু বলা যেতে পারে আবহাওয়াটা একটু গরম এবং সেই গরম আবহাওয়াকে ঠান্ডা করতে কিন্তু আমি চলে এসেছি বায়োলজির একটা আজকে স্পেশাল অধ্যায় নিয়ে কথা বলবো, যে অধ্যায়টার নাম হচ্ছে জীবকোষ এবং টিস্যু। তো আমার কিছু ছোট ভাই বোন আছে এবং আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা, আমার তো এরকম একটা ক্লাস হতে যাচ্ছে, তাহলে তোমরা বলো তো তোমাদের এই অধ্যায়টা কি ফেভারিট কিনা। কারণ আমরা যখন ক্লাস করি যে কোনো সাবজেক্টের কিন্তু এক একটা চ্যাপ্টার থাকে, যে চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের ফেভারিট থাকে, তাই না? যখন জীবকোষ এবং টিস্যুর কথা বললাম তখন তাদের একটা অনুভূতি ছিল, হে ভাই এই চ্যাপ্টার তো একদমই আমাদের পছন্দ না। তো যাই হোক, পছন্দ না অপছন্দ এই সকল জিনিসগুলো তো এখন ভেবে চিনতে লাভ নেই, কিন্তু আমাদের এখান থেকে কোশ্চেনের অ্যান্সার করতে হবে, সেগুলো ভালোভাবে বুঝতে হবে। এবং এই অধ্যায়গুলো কিন্তু পরবর্তীতে আমরা যদি ইন্টার লেভেলের সাথে তোমাদের সাথে একটু কথা বলে থাকি, যে আমাদের যখন ইন্টারমিডিয়েটে যে তোমরা যখন মানে কিছুদিন পরেই তোমরা সেখানে পদার্পণ করবে এবং তোমরা অলরেডি জানো যে ইন্টার লেভেলে যাওয়ার পরে এইখানে টোটাল 3 থেকে 4টি অধ্যায়ের সমন্বয়ে তোমার এই একটা অধ্যায় তো 9-10-এ তোমরা পড়ছো। অর্থাৎ এইখানে যেমন হচ্ছে প্রথমে তোমরা কোষ এবং কোষের গঠন নিয়ে আলোচনা করা হবে, এরপর তোমাদের উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু নিয়ে আলাদা আলোচনা করা হবে, এরপরে তোমাদেরকে হচ্ছে বলা যেতে পারে নিউরন নিয়ে একটা টপিক নিয়ে আলোচনা করা হবে এবং সর্বশেষ আমাদের বিভিন্ন ধরনের তন্ত্র সম্পর্কে বেসিক কিছু ধারণা দেওয়া হবে। তো যেহেতু তোমাদের এসএসসিতে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় যতটুকু জিনিস আছে সেই জিনিসগুলি আমরা চেষ্টা করব পড়ানোর, পাশাপাশি আমরা তোমাদেরকে কিছু 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 এক্সট্রা লেভেলের জ্ঞান দেওয়ার চেষ্টা করবো। তুমি বলতে পারো ভাই আপনি অনেক বেশি জ্ঞান দিয়ে ফেলেন, আমাদের কোনো সমস্যা নেই, এই জিনিসটা পুরোপুরি দেওয়া যাবে না, কারণ কিছু এক্সট্রা লেভেলে জ্ঞানটাকে অর্জন করতে হলে তার পিছনের কিছু বেসিক জিনিস জানতে হবে। এখন আমি যদি ওই সকল বেসিক জিনিস নিয়ে আলোচনা করি ক্লাসটা অনেক বড় দীর্ঘ হয়ে যাবে। বাট এতটুকু মনে রেখো যে তোমাদের ইন্টার লেভেল সম্পর্কে একটা ছোট্ট ধারণা দিয়ে রাখতে চাই, যে তোমরা যে অধ্যায়গুলো পড়ছো সেই অধ্যায়গুলো অনেক বড় বড় করে তোমাদের ইন্টারমিডিয়েটে অনেক ডিটেলস করে আছে। তো আমাদের এত কিছু তো দরকার নেই, আমাদের দরকার আপাতত বোর্ড পরীক্ষায় ভালো করা এবং ভালো করার পরে ইনশাল্লাহ ভাই যখন ইন্টারে যাব তখন ইন্টারের এই পড়াশোনাগুলো করব। যাই হোক, এখানে আমাকে অনেকে আছে যে আলোকা রয় নীলফামারী থেকে বলছো, সিরাজুল মুনিরা বিদ্যানিকেতন ফ্রম কুমিল্লা থেকে বলছো এবং আরও অনেকে আছে যারা বিভিন্ন জায়গা থেকে আসছো, নারায়ণগঞ্জ থেকে আছো। তা আমরা সবার ফার্স্টে চলো আমরা প্রথম যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেই টপিকটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে আমাদের বোর্ডের মধ্যে 2টি কোষ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সবার ফার্স্টে আমাদের কোষ সম্পর্কে জানতে হবে। এই যে আমাদের দেহের গঠন, আমাদের দেহের পুরো শরীরটা, আমরা যদি আমরা মানুষের কথা চিন্তা করি তাহলে পুরা দেহের গঠনটা এবং বিভিন্ন রকমের যে কাজগুলো হচ্ছে সেটা মেটাবলিক অর্থাৎ বলা যেতে পারে পরিপাকের কাজে বলতে পারো, মেটাবলিক কাজে বলতে পারো, বিভিন্ন রকম কাজগুলো হচ্ছে। এই কাজগুলো কারা করছে ভাইয়া? এই কাজগুলো কিন্তু কোষ করছে। তো কোষের কথা বলতে গেলে আমরা নর্মালি সবার ফার্স্টে তোমাদেরকে যেটা বলতে চাই যে আমাদের কোষ মূলত 2টি রকম হয়ে থাকে। 2টি বলতে হচ্ছে আমরা যদি প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক এই 2টা কোষের কথা বলি, সেটা কিসের উপর ভিত্তি করে? বা নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, যেটাকে আমরা বাংলায় বলে থাকি আদি কোষ এবং ইউক্যারিওটিককে বলা হয়ে থাকে প্রকৃত কোষ। তো আদি কোষ এবং প্রকৃত কোষের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা একটু খেয়াল করো
যে আদি কোষ এবং প্রকৃত কোষ, ঠিক আছে? একটা কোষের নাম কি ভাইয়া? আদি কোষ। আচ্ছা ফাইন, ঠিক আছে, আদি কোষ, এটা কিন্তু নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। আরেকটা হচ্ছে কি ভাইয়া? প্রকৃত কোষ। কি কোষ? প্রকৃত কোষ। এখন কথা হচ্ছে ভাই, আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে 2 নম্বরে কিন্তু পার্থক্য চলে আসে, সেই সাথে এখান থেকে বিভিন্ন এমসিকিউ চলে আসে, সিকিউ চলে আসে। তো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের যদি 2 নম্বরের পার্থক্য চলেই আসে তাহলে কিভাবে আমরা লিখবো। আমরা জানি আদি কোষটাকে কেন বলা হচ্ছে, প্রোক্যারিওটিক কেন বলা হচ্ছে, কারণ আমরা জানি যে ভাই এর যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস, ঠিক আছে, এর যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসটা কি হবে ভাইয়া? সুগঠিত হবে না, সুগঠিত হবে না। একটা কথা মনে রাখবা, তোমাদের একটা সহজ বুদ্ধি বলে দিই, যখন তোমরা এরকম তোমাদের আরও অনেক চ্যাপ্টার আছে, সেই সকল চ্যাপ্টারগুলোতে দেখবা যে বিভিন্ন রকমের পার্থক্য থাকে। পার্থক্য সেটা ফিজিক্সে থাকুক, কেমিস্ট্রিতে থাকুক, বায়োলজিতে থাকুক, বাংলায়, যে কোনো জায়গায় থাকুক না কেন, পার্থক্যের সময় তুমি যে কোনো একটা সাইড পড়বা, যে কোনো একটা সাইড তুমি মনে রাখবা, তাহলে অপোজিট সাইডটা তোমার অলরেডি পড়া হয়ে যাবে। যেমন দেখো, তুমি যদি মনে রাখো যে আদি কোষের নিউক্লিয়াস গঠিত হয় না, অর্থাৎ সুগঠিত হয় না, এখানে সুগঠিত বলতে আসলে কি বোঝানো হয়েছে, তাহলে চলো আমি এখানে তোমাদেরকে একটু বলি। আমরা নর্মালি যখন নিউক্লিয়াস পড়বো তখন তো তোমাদেরকে বলবোই, তারপর আমরা জানি যে একটা নিউক্লিয়াসে নর্মালি কি থাকে, তোমার হচ্ছে নিউক্লিওলাস থাকে, ঠিক আছে, নিউক্লিওলাস, ওকে, নিউক্লিওলাস থাকে। তারপরে হচ্ছে তোমার আরেকটা যে জিনিস থাকবে সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম থাকবে। কি থাকবে ভাইয়া? নিউক্লিওপ্লাজম, ঠিক আছে, নিউক্লিওপ্লাজম থাকবে। তারপরে ভাইয়া তুমি 3 নম্বরের ক্ষেত্রে বলতে গেলে তোমার নর্মালি কি থাকবে? নিউক্লিয়ার আবরণী থাকবে, ঠিক আছে, বা নিউক্লিয়ার এনভেলপ বলা হয়ে থাকে, নিউক্লিয়ার এনভেলপ, এনভেলপ, বা এটাকে আমরা বাংলায় বলতে পারি আবরণী। দেখবা অনেক সময় ছোটবেলায় চিঠিপত্র পাঠাতে গেলে যে খাপটাকে ব্যবহার করি, বা অনেক সময় দেখা যায় যে কোনো একটা জায়গায় বার্থডে পার্টি করতে গেলে বা কোনো বন্ধুকে কোনো সময় টাকা দিতে গেলে কিন্তু তোমরা একটা খামের ভিতর দাও, এই খামটাকে আমরা বাংলায় বলি কিন্তু অনেকেই জানি না এটার নাম হচ্ছে এনভেলপ। যেমনটা অনেকটার এমনটা হয়ে থাকে যে তোমরা বাংলা ভাষায় যে সমার্থক শব্দ বা প্রতিশব্দ পড়ে থাকো, অনেকে আমরা খালি ডায়েরি, ক্যালেন্ডার বলে থাকি, কিন্তু এটা কি আসলে বাংলা ওয়ার্ড? নো, এগুলো কিন্তু বাংলা ওয়ার্ড না, এর কিন্তু আবার একটা, আচ্ছা এগুলো হচ্ছে ইংরেজি ওয়ার্ড, এগুলো কিন্তু বাংলা ওয়ার্ড আছে। তারপরে নিউক্লিয়ার এনভেলপ অনেকে নাম নাও শুনতে পারো, কারণ তোমাদের বইতে নিউক্লিয়ার আবরণী দেওয়া, তোমরা অনেকে আছো সাইডের যে ইংলিশ নামটা আছে সেই জিনিসটা তোমরা পড়ো না, তাহলে মনে রাখতে হবে নিউক্লিয়াসের চারপাশের আবরণীকে আমরা কি বলবো? নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার আবরণী। আরেকটা জিনিস হচ্ছে দেখো 4 নাম্বার আমি যদি বলি, সেটা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। কি ভাইয়া? নিউক্লিয়ার রেটিকুলাম, ঠিক আছে, নিউক্লিয়ার রেটিকুলাম। এই নিউক্লিয়ার রেটিকুলাম কি, এইগুলো আমি তো আবারও বলছি যে আমরা যখন নিউক্লিয়াসে যাব তখন তোমাদেরকে ডিটেলসে বলবো। এখন আমি বলতে পারবো ভাই এই 5টা জিনিস কেন লিখলেন, এই 5টা জিনিস লেখার পিছনে একটা কারণ আছে। এই যে দেখো আমরা যখন প্রথমে আদি কোষে লিখলাম নিউক্লিয়াস সুগঠিত নয়, তুমি আমাকে কোশ্চেন করতে পারতা ভাই আদি কোষে নিউক্লিয়াস সুগঠিত নয়, এই কথাটা আপনি কেন বলতেছেন? কারণ আমাদের একটা নিউক্লিয়াস পূর্ণাঙ্গভাবে গঠিত হইতে হলে এই 4টা আইটেম মোটামুটিভাবে থাকতে হবে। নিউক্লিওলাস থাকতে হবে, নিউক্লিওপ্লাজম থাকতে হবে, নিউক্লিয়ার আবরণী থাকতে হবে, এবং সেই সাথে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু থাকতে হবে। এই জিনিসগুলো কোনটা কি সেটা তোমরা নিউক্লিয়াসে জানতে পারবো, বাট এই জিনিসগুলোর কোনো একটা যদি মিসিং থাকে তাহলে সেই নিউক্লিয়াসটাকে আমরা সুগঠিত বলবো না। তো এই এত কিছু কাহিনীর জন্য তোমরা আসলে তোমাদেরকে এই কথাগুলো বলা। যাই হোক, এখন তোমরা যেটা করবা, দেখো তোমরা অলরেডি জানো যে আমাদের আদি কোষে নিউক্লিয়াস সুগঠিত হবে না, তাহলে প্রকৃত কোষের ক্ষেত্রে খালি জাস্ট একটা জায়গায় লিখে দিবা হবে, তার মানে প্রকৃত কোষে নিউক্লিয়াস সুগঠিত হবে। ভেরি গুড, ওকে ফাইন। এরপরে 2 নাম্বার পয়েন্ট হিসাবে, যেহেতু আমাদের মিনিমাম 2 নাম্বারের জন্য এই কোশ্চেনটা আসবে, 2 নাম্বার পয়েন্ট হিসাবে তোমরা যেটা করবা সেটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ থাকবে, বৃত্তাকার ডিএনএ থাকবে। আমি জানি যে তোমরা অনেক ভালো স্টুডেন্ট, আমি জানি এখানে অনেক স্টুডেন্ট আছো যারা এইবারই প্রথম বায়োলজি পড়তেছো না, এতদিন ধরা তোমরা বায়োলজি অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় হয়তো পড়ে আসছো, সেই হিসাবে বলতে পারি যে তোমরা জানো ডিএনএ, ডি অক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, হয়তো বা যেই টপিকটা যদি তোমাদের শর্ট সিলেবাসে থাকে তোমাদেরকে পড়ানো হবে। তো ডি অক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড কিন্তু কেমন হয়ে থাকে ভাইয়া? দ্বিসূত্রক হয়ে থাকে না, এরকম পেঁচানো সিঁড়ির মতো হয়ে থাকে না, সাপের মতো পেঁচানো থাকে না? তাহলে তুমি যদি জানো যে ডিএনএ দ্বিসূত্রক হয়, তাহলে আদি কোষের ক্ষেত্রে ডিএনএটা কেমন হচ্ছে? বৃত্তাকার, অর্থাৎ গোল রকম বৃত্তাকার ডিএনএকে বলা হয়ে থাকে। এইটার একটা নাম আছে, এটার নাম কি জানো? প্লাজমিড। এটার নাম কি?
প্লাজমিড। ঠিক আছে, এটা মনে রাখবা, বৃত্তাকার ডিএনএ কে বলা হয় প্লাজমিড। যাই হোক, এই যে ওয়ার্ডটা প্লাজমিডটা পেলা, এটা কিন্তু আসলে তোমাদের বইতে নেই। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি যখন পড়াবো তোমাদেরকে কিছু এক্সট্রা অর্ডিনারি ইনফরমেশন দিব, যাতে তোমাদের আবার মাথা ব্যথা না হয়ে যায়, যাতে তোমরা আবার না বলো যে ভাইয়া মাথার উপর চাপ পড়ে গেল। কারণ অধ্যায়টা আগে থেকেই বলেছি যে একটু ঝামেলার, একটু অপছন্দের, সেই অপছন্দের মধ্যে একটু রস এবং কষ মিশানোই হচ্ছে আমার প্রধান কাজ। যাই হোক, তাহলে তোমরা জানো যে বৃত্তাকার ডিএনএ হচ্ছে আমাদের আদিকোষে থাকে। তাহলে আমরা প্রকৃত কোষের ক্ষেত্রে কি বলবো? দ্বিসূত্রক ডিএনএ থাকে, দ্বিসূত্রক ডিএনএ থাকে। ঠিক আছে, দ্বিসূত্রক ডিএনএ থাকে, অর্থাৎ দুই যেই ডিএনএটা তোমরা সচরাচর দেখে থাকো এরকম পেঁচানো পেঁচানো, সেই পেঁচানো ডিএনএটা প্রকৃত কোষে থাকে। 3 নাম্বার পয়েন্ট হিসাবে আমরা যে জিনিসটা বলে থাকি সেইটা হচ্ছে রাইবোজোম। নর্মালি আমাদের আদিকোষে কিন্তু কোনো কোষ অঙ্গাণু থাকে না। কোষ অঙ্গাণু বুঝো? কোষ অঙ্গাণু তো অবশ্যই বুঝো। কোষ অঙ্গাণু মানে হচ্ছে কি, যেমন মাইটোকন্ড্রিয়া, তারপরে বলবা ভাইয়া নিউক্লিয়াস, তারপরে বলবা ভাইয়া লাইসোজোম, গোলগি বডি, হাবি জাবি, অনেক কিছু আছে। ঠিক তেমনই এই আদিকোষে একটা মাত্র কোষ অঙ্গাণু থাকবে, সেটা কি ভাইয়া? রাইবোজোম। তো এই রাইবোজোমের আবার দুইটা ভাগ আছে, এটা মনে রাখবা। এই রাইবোজোমের দুইটা ভাগের মধ্যে 70S রাইবোজোম, দুটা ভাগের মধ্যে একটাকে বলা হয় 70S, আর একটাকে বলা হয় 80S। এস বলতে সাব ইউনিটকে বোঝায়, আর নাম্বার দিয়ে আমরা নর্মালি ওই রাইবোজোমটাকে প্রকাশ করি। তাহলে আদিকোষের মধ্যে একটি মাত্র রাইবোজোমই থাকবে, যেই রাইবোজোমটাকে আমরা বলবো কি? 70S রাইবোজোম। আর এইটার ক্ষেত্রে, অর্থাৎ আমাদের প্রকৃত কোষের ক্ষেত্রে কি বলবো? সেটা হচ্ছে 80S রাইবোজোম থাকবে, 80S রাইবোজোম থাকবে। ঠিক আছে, রাইবোজোম থাকবে। তো এই যে দেখো, অলরেডি কিন্তু 3টা পার্থক্য আমি তোমাদেরকে বলে দিলাম, মাঝখানে একটা তথ্যও দিলাম যে বৃত্তাকার ডিএনএ কে বলা হয় প্লাজমিড। এই বৃত্তাকার ডিএনএ প্লাজমিডকে ব্যবহার করে তোমরা অনেকেই হয়তো বা শুনে থাকবা জীব এবং প্রযুক্তি, অর্থাৎ তোমাদের অনেকে বড় ভাই আছে, অনেকে আবার স্বপ্ন দেখো, বা অনেকে এই সম্পর্কে জানো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে ব্যবহার করে ভ্যাকসিন তৈরি করা হয়, জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে ব্যবহার করে উন্নত প্রাণীকে তৈরি করা হয়, আরও অনেক কাজ করা হয়। এই সকল জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাজ করার জন্য কিন্তু আদিকোষীয় সেই প্রাণীগুলোকে ব্যবহার করে। হঠাৎ করে মনে পড়লো যে তাহলে তো আমি আরেকটা পার্থক্য দিতে পারি। 4 নাম্বার সহজ একটা পার্থক্য হচ্ছে আদিকোষের উদাহরণ হিসাবে দিতে পারি। মনে করো এখানে একটা উদাহরণ আমরা মনে রাখবো, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। কি ভাইয়া? ব্যাকটেরিয়া। তারপরে আমরা 4 নাম্বারে মনে রাখবো, অর্থাৎ প্রকৃত কোষের ক্ষেত্রে উদাহরণ রাখবো, যেটা হচ্ছে প্রাণী কোষ। কি কোষ ভাইয়া? প্রাণী কোষ। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি এই সিম্পল একেবারে নর্মাল 4টি পার্থক্যের মাধ্যমে আমরা এই পুরা আদিকোষ এবং প্রকৃত কোষের পার্থক্যটা আসলে বুঝতে পারি। তাহলে দেখা গেছে, যাই হোক, আর তোমরা অনেকে আবার জিজ্ঞেস করতেছে, আমি আবারও বলছি, রাইবোজোমের 2টি প্রকারভেদ আছে, একটা হচ্ছে 70S, একটা হচ্ছে 80S। যেমন তোমরা একটু আগে বললা না যে ভাইয়া কোষ 2 প্রকার, একটা আদিকোষ, প্রকৃত কোষ, তেমনি রাইবোজোমের 2টি প্রকারভেদ আছে, একটা হচ্ছে 70S যেটা থাকবে আদিকোষে, আর 80S থাকবে হচ্ছে প্রকৃত কোষে। আই নো এই প্লাজমিড বা বৃত্তাকার ডিএনএ এবং এই যে 70S রাইবোজোম, এই দুটি ইনফরমেশন তোমাদের বইতে নেই, বাট আমি দিয়ে রাখলাম। তুমি যদি লেখো, বিলিভ মি অর নট, তোমার খাতা যিনি দেখবেন তিনি তোমার সম্পর্কে অনেক বড় একটা ইমপ্রেশন নেবে। কি ইমপ্রেশন? যে আরে এই জিনিসটা তো হয়তো বইয়ে নেই, ছেলেটা জানলো কিভাবে? যাই হোক, তখন তার বলা যাবে না যে সাজ্জাদ ভাই বলছিল। ওকে, 70S 80S রাইবোজোমটা আসলে আমাদের এদের প্রকারভেদ, এস দিয়ে সাব ইউনিটকে বোঝায়। এদেরও আরও বেশ কিছু প্রকারভেদ আছে, যেহেতু তোমাদের বইয়ে নেই আমরা অত দূরের ডিটেলসে যাব না, আমরা হালকা ডিটেলসে যাব। তাহলে এই গেল আমাদের আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। এছাড়া কাজের উপর ভিত্তি করে 2 ধরনের কোষ আছে। আচ্ছা ভাইয়া বলো তো, যেই কোষ দেহ গঠন করে, আমাদের দেহ গঠন করে, উদ্ভিদের দেহ গঠন করে, সেই কোষকে কি নাম দেওয়া যেতে পারে? তুমি অবশ্যই বলবা ভাইয়া সেই কোষকে বলা হয়ে থাকে দেহকোষ। আবার যদি বলা হয়ে থাকে, আচ্ছা বলো তো ভাইয়া, যেই কোষ তোমার জনন কাজে অংশগ্রহণ করে থাকে, অর্থাৎ শুক্রাণু তৈরি করে, ডিম্বাণু তৈরি করে, সেই কোষকে কি বলবো ভাইয়া? সেই কোষকে বলবো আমরা জনন কোষ। এখন তোমাকে যদি নরমালি জিজ্ঞেস করা হয় যে জনন কোষ এবং দেহকোষের মধ্যে কোনটাতে কোন বিভাজন হয়ে থাকে, তাহলে তুমি কি বলবা? দেহকোষের ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন হয়, আর জনন কোষের ক্ষেত্রে মিওসিস বা মায়োসিস, যেটাই বল না কেন। অনেকে আছে সিভিল ওয়ার যুদ্ধের মতো, সিভিল ওয়ার যুদ্ধ বুঝো? গণযুদ্ধ, অর্থাৎ একই দেশে মনে করো 2টি গোষ্ঠী ভাগ হয়ে যায়, তারপরে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে যুদ্ধ করে, মানে নিজেদের মধ্যে যুদ্ধকে বলা হয়ে থাকে সিভিল ওয়ার। আমি একটা মুভি দেখেছিলাম, সেটার নাম হচ্ছে ক্যাপ্টেন মার্ভেল,
সিভিল ওয়ার বা ক্যাপ্টেন ওয়ার্ল্ড এরকম ছিল, মার্ভেলের একটা মুভি ছিল ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার। এখানে দেখা যায় যে যারা একটু এই সুপার মানে এই টাইপের ছবিগুলো দেখো, সুপার হিরোদের ছবি, তারা অলরেডি জানো ওখানে একটা মুভির নাম ছিল যে তোমার হচ্ছে কি বলা হয়ে থাকে যে ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার। দেখা যায় যে সব হিরোরা একজন এক পক্ষ আর একজন এক পক্ষ হয়ে মারামারি করে। সো ঠিক তেমনই তো অনেকে আছে এই মিওসিস আর মায়োসিস নিয়ে তোমরা ছোটোবেলা অনেকে মারামারি করো, একজন বলে না মিওসিস হবে, একজন বলে না মায়োসিস হবে। আসলে দুটাই ঠিক, ঠিক আছে, এটা নিয়ে মারামারি করার কোনো কিছু নেই। ওকে, এখন আমাদের তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা আদিকোষ প্রকৃত কোষ সম্পর্কে জানবো। তো তোমাদের বোর্ড কোশ্চেন ঘাটাঘাটি করার পরে আমি তোমাদেরকে একটু দেখাই দিই। সেটা হচ্ছে যে বোর্ড কোশ্চেনগুলো যখন আমরা ঘাটাঘাটি করলাম, তখন বোর্ড কোশ্চেনগুলো ঘাটাঘাটি করার পরে দেখলাম যে আমাদের নর্মালি যে কোষের চিত্রগুলো থাকে, যেগুলো আমরা ছোটোবেলায় হয়তো বা শিখেছি, সেই ছবিগুলো কিন্তু আসলে আমাদের নর্মালি প্রয়োজন পড়ে না। তো প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের মধ্যে কিন্তু আমাদের বেশ কিছু পার্থক্য আছে, তোমরা অলরেডি জানো। প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। তো প্রাণী কোষ উদ্ভিদ কোষের যেহেতু ছবিটা লাগে না, এটা তেমন একটা ইম্পর্টেন্ট আমি আগেও বলে দিচ্ছি, তাই এই সম্পর্কে হালকা কথা বলে আমরা কোষ প্রাচীরে চলে যাবো, কারণ এইটা সিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্যর দিক থেকে দেখো, প্রাণী কোষগুলো নর্মালি একটু বিভিন্ন অনিয়ত আকৃতির হয়, উদ্ভিদ কোষগুলো একটু গোল আকৃতির হয়। উদ্ভিদ কোষের মধ্যে বড় একটা কার্ভ ছিল, ঠিক আছে, সেটাকে আমরা কোষ গহ্বর বলে থাকি। আর প্রাণী কোষের ক্ষেত্রে এরকম থাকে না। উদ্ভিদ কোষ যেহেতু সালের সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে, অর্থাৎ খাদ্য তৈরি করে, সেক্ষেত্রে তাদের প্লাস্টিড থাকবে। প্রাণী কোষ কিন্তু এরকম উদ্ভিদের মতো খাদ্য তৈরি করতে পারে না। যদি আমরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারতাম, তাহলে কিন্তু আমরা আর কারোর উপর ডিপেন্ডেন্ট হইতাম না। দেখা যেত উদ্ভিদ থেকে খাবার গ্রহণ করা লাগতো না, বা বাজারে যে ধরো মানে আমরা বিভিন্ন ধরনের, কেউ আছো হয়তো গরুর মাংস খাও, কেউ খাসির মাংস খাও, এগুলোও কিনা লাগতো না। নিজের খাদ্য কী করতাম, সূর্যের সামনে দাঁড়াইতাম উদ্ভিদের মতো। সকালে একটু ব্রেকফাস্টটা করে আসি, সূর্যের উপরে যাই, ওখানে 2 মিনিট দাঁড়ায় থাকতাম। ধরো তারপরে মনে করো রোদের আবার একটা পর্যায়ে আছে না, যে ধরো একটু গরম রোদ, একটু আছে মিঠা রোদ মানে হচ্ছে একটু ছায়াটার পরে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। ওই দিন মনে করো খাবারটা আমাদের তখন বেশি ভালো লাগতো, ওই দিন বেশি সময় দাঁড়ায় থাকতাম, যে না আজকে রোদটা খুব সুন্দর, আমি একটু বেশি সময় দাঁড়িয়ে খাই। তো যাই হোক, এই জিনিসগুলো তো আসলে আমাদের পক্ষে সম্ভব না, তাই না? তো এটা শুধুমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রেই সম্ভব, প্রাণী কোষে সম্ভব না। কেন যদি জিজ্ঞেস করে যে কেন উদ্ভিদ কোষ খাবার তৈরি করতে পারে, প্রাণী কোষ করতে পারে না, সেটার অন্যতম কারণ হচ্ছে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট, সহজ ভাষায় বলতে গেলে। আচ্ছা যাই হোক, আমরা ওই জায়গায় না যাই। আরেকটা মেইন পার্থক্য আছে প্রাণী কোষ ও উদ্ভিদ কোষের মধ্যে, সেটা হচ্ছে কোষ প্রাচীর। তোমরা কোষ প্রাচীর বললে অনেকে ঘাবড়ে যাও, এটা জিনিসটা কি? দেখো, প্রাচীর মানেই হচ্ছে দেওয়াল। প্রাচীরের বাংলা কি ভাইয়া? দেওয়াল। তাহলে দেওয়াল আমাদের কি করে? দেওয়াল আমাদেরকে প্রোটেক্ট করে না? তোমার বাসা বাড়িতে যে দেওয়ালগুলো আছে, বাইরের আবহাওয়া, বিভিন্ন ধরনের আঘাত, রোদ, ধুলাবালি, এগুলো থেকে তোমাকে যেমন প্রোটেক্ট করে, অর্থাৎ তোমাকে নিরাপদ রাখে, ঠিক তেমনই একটি কোষকে ঘিরে, শুধুমাত্র সেটা অবশ্যই কোন কোষের মধ্যে হইতে হবে? উদ্ভিদ কোষ, কারণ প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। তাহলে একটি কোষকে ঘিরে যেই আবরণটা থাকে সেটাকে আমরা কি বলবো ভাইয়া? সেটাকেই আমরা বলবো কোষ প্রাচীর। মজার বিষয় হচ্ছে তোমাদের এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা দেখে আমি একটু মজা পেয়েছিলাম, কারণ তোমাদের এই ছবিটা আর ইন্টারের ছবির মধ্যে অনেক পার্থক্য আছে। আমি তোমাদের ইন্টারের ছবিটাও দেখাবো, ওইটা দিয়ে তোমরা বুঝবা। বাট ট্রাস্ট মি, একটা কথা মনে রেখো, আমি আবারও বলছি যে আমি তোমাদের বোঝানোর জন্য হয়তো বা কখনো কখনো টুকটাক ইন্টারের পড়া দিব। ইন্টারের পড়া মানে এমন না যে ওই পড়াগুলো দিব, মানে এই রিলেটেড যে জিনিসগুলো আছে, যেগুলো আমরা ইন্টারে পড়িয়ে থাকি, সেইগুলোই তোমাদেরকে বলবো, এক্সট্রা কিছু দিব না। কিন্তু দেখা গেছে যে এখানে আমার কোষ প্রাচীরের ছবিটা অনেস্ট বলতে আমার পছন্দ হয়নি, আমি আমার মতো করে তোমাকে একটা কোষ প্রাচীর বুঝিয়ে দিব। এর মানে এই না যে আমার ছবিটা দেখে তুমি পরীক্ষায় লিখবা, কারণ তুমি তোমার বইয়ের ছবিটা ফলো করবা। আমি আবারও বলছি তোমাদেরকে যে তুমি তোমার বইয়ের ছবি ফলো করবা। আমি দেখা গেল তোমাকে বোঝানোর জন্য অন্য একটা ছবি দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি, তার মানে এই না যে তুমি এই ছবি দিয়েই আঁকার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে চলো, আচ্ছা আমরা একটা কোষ প্রাচীর তোমাদের বইয়ের সম্পর্কে একটু মানে প্রাইমারি ধারণা দিই, তারপর আমি তোমাদেরকে এটা সম্পর্কে একটু বলি। নর্মালি একটা কোষ প্রাচীর দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই কোষ প্রাচীরের 3টা প্রাচীর থাকে। এই সবচেয়ে ভিতরের স্তরকে বলা হয় মধ্যপর্দা, তারপরের স্তরকে বলা হয় প্রাথমিক প্রাচীর, এবং সবচেয়ে বাইরের স্তরকে বলা হয়ে থাকে সাধারণত সেকেন্ডারি প্রাচীর। যাই হোক, এখানে সেকেন্ডারি প্রাচীরকে তোমাদের বইয়ে অনুযায়ী আমাদের বহিস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর অর্থাৎ গৌণ প্রাচীর হিসেবে আলোচনা করেছে। সেকেন্ডারি প্রাচীর যেহেতু ইংলিশ নাম, সেকেন্ডারি প্রাচীর আরেকটা নামই হচ্ছে গৌণ স্তর বা গৌণ প্রাচীর। তো এই 3টা প্রাচীর দিয়েই কিন্তু আসলে একটি কোষ প্রাচীর গঠিত। সবচেয়ে ভিতরের স্তর মধ্যপর্দা, এবং তার পরে যে স্তর থাকে সেটা প্রাথমিক প্রাচীর এবং হচ্ছে গৌণ প্রাচীর।
আমি আগে এখান থেকে বলে নিই যে মধ্যপর্দায় আসলে কি কি জিনিস দিয়ে তোমাদের তৈরি হয়। মনে রাখবা মধ্যপর্দার প্রধান উপাদান হচ্ছে সাইটোপ্লাজম থেকে আসা ফ্যাগমোপ্লাস্ট। কি? সাইটোপ্লাজম থেকে আসা ফ্যাগমোপ্লাস্ট, ঠিক আছে, ফ্যাগমোপ্লাস্ট, সাইটোপ্লাজম থেকে আসা ফ্যাগমোপ্লাস্ট। এখন তোমরা বলতে পারো ভাই এই যে সাইটোপ্লাজম থেকে যে ফ্যাগমোপ্লাস্ট আসলো এটা কি? সাইটোপ্লাজম তো বুঝো একটা কোষ প্রাচীরের ভিতরে, কোষের ভিতর যে দানাদার তরল পদার্থ থাকে বা ম্যাট্রিক্স থাকে, আঠালো পদার্থ থাকে, সেটাকে আমরা সাইটোপ্লাজম বলি। এই সাইটোপ্লাজম থেকে একটা রাসায়নিক উপাদান আসে যার নাম হচ্ছে ফ্যাগমোপ্লাস্ট। এই সাইটোপ্লাজম থেকে ফ্যাগমোপ্লাস্ট এবং 2 নম্বর পয়েন্ট হিসেবে মনে রাখবা পেকটিন জাতীয় ভেসিকল। কি ভাইয়া? পেকটিন জাতীয় ভেসিকল। এই দুটো উপাদান হচ্ছে তোমার প্রাথমিক প্রাচীর তৈরি করে থাকে। এই দুটো উপাদানের ক্ষেত্রে মনে রাখবা উপাদান হিসাবে কি মনে রাখবা, একটা হচ্ছে সাইটোপ্লাজম থেকে আসা ফ্যাগমোপ্লাস্ট এবং পেকটিন জাতীয় ভেসিকল। এই দুটো উপাদান মিলে কি তৈরি করবে ভাইয়া? মধ্য পর্দা তৈরি করবে। প্রাথমিক প্রাচীর বলছি, মধ্য পর্দা তৈরি করবে। এই দুটো অংশ লিখে রাখো খাতার মধ্যে যে মধ্য পর্দার উপাদান কি কি। যেমন আমরা প্রাথমিক প্রাচীর যখন যাব, দেখো প্রাথমিক প্রাচীর উপাদানগুলো খুবই মজার। সেটা হচ্ছে যেমন সেলুলোজ, তারপরে মনে করো হেমিসেলুলোজ, ঠিক আছে, হেমিসেলুলোজ, তারপরে হচ্ছে তোমার বলা যেতে পারে হচ্ছে জাইলুলোজ। এই সকল উপাদানগুলো দিয়ে আসলে প্রাথমিক প্রাচীর তৈরি হয়। এছাড়া আমাদের সর্বশেষ যে গৌণ প্রাচীর আছে, অর্থাৎ যেটাকে আমরা সেকেন্ডারি প্রাচীর বলেছিলাম, এই সেকেন্ডারি প্রাচীরেও আবার বেশ কিছু উপাদান আছে। এই সেকেন্ডারি প্রাচীরের বেশ কিছু উপাদানের মধ্যে প্রথম উপাদানটা মনে রাখবা, মানে দুইটা উপাদানই এদের মেইন, একটা হচ্ছে লিগনিন আর 2 নাম্বার হচ্ছে সেলুলোজ। এখন তোমাদের মনে অনেকের কোশ্চেন জাগতে পারে ভাইয়া লিগনিন কি, সেলুলোজ কি, এই জিনিসগুলো কি, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদের সম্পর্কে একটু ছোট্টখাটো ধারণা দিই। আমি আবারও বলছি যে আমাদের নর্মালি একটা কোষ প্রাচীরে 3টি পর্দা থাকে বা 3টি প্রাচীর থাকে। একটা হচ্ছে মধ্য পর্দা, সবচেয়ে ভিতরের স্তর, তারপরে প্রাথমিক প্রাচীর এবং সর্বশেষ হচ্ছে সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর। প্রাথমিক প্রাচীর যে উপাদান দ্বারা তৈরি সেটা হচ্ছে সাইটোপ্লাজম থেকে আসা ফ্যাগমোপ্লাস্ট এবং পেকটিন জাতীয় ভেসিকল। এবং মজার বিষয় হচ্ছে তোমরা ছোটোবেলা হোক বড়োবেলা হোক সবসময় তোমরা এক ধরনের জেলি জাতীয় যে জিনিসটা খেয়ে থাকো না? আমি জানি তোমরা ছোটোবেলা হোক বড়োবেলা হোক জেলি খেয়েছো। জেলি কেমন হয়ে থাকে ভাইয়া? জেলি একটু নরম হয়ে থাকে। এই মধ্যপর্দাটাও কিন্তু এই জেলির মতো নরম, এবং নরম হওয়ার প্রধান কারণ হচ্ছে পেকটিন জাতীয় ভেসিকল বা এই পেকটিক অ্যাসিডের কারণে। যাই হোক, ওই কথা আমরা না যাই। তাহলে আমাদের মোটামুটিভাবে মনে রাখতে হবে যে মধ্যপর্দার প্রধান দুটি উপাদান কি? সাইটোপ্লাজম থেকে আসে ফ্যাগমোপ্লাস্ট এবং পেকটিন জাতীয় ভেসিকল। আর প্রাথমিক প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ, হেমিসেলুলোজ, জাইলুলোজ। গৌণ প্রাচীরের ক্ষেত্রে লিগনিন এবং সেলুলোজ। এই সেলুলোজ, জাইলুলোজ এগুলো কিন্তু সবই শর্করা। সহজ ভাষায় বলতে গেলে তুমি যদি বলো যে সেলুলোজ আমি কোথায় পাবো ভাইয়া? সেলুলোজ তুমি পাবা কাঠে। তোমাদের বাসায় কাঠ আছে বা তোমার বাসায় গাছ আছে, এই গাছের যে বডি কিংবা তোমার বাসার যে ফার্নিচার তৈরি করা হয়, এটাই হচ্ছে সেলুলোজ। আমি যখন তোমাদের মতো যখন আমি 9-10-এ পড়তাম, তখন আমার একটা টিচার জিজ্ঞেস করতো, আচ্ছা বলতো গরু ঘাস খায় কিন্তু আমরা ঘাস খেতে পাই না কেন? আমি আবারও বলছি, গরু ঘাস খায় কিন্তু আমরা ঘাস খাই না কেন? তোমরা বলতে পারবা কেউ? দেখি তো তোমাদের মধ্যে কে আছো। আমাকে আমার এক কেমিস্ট্রি টিচার জিজ্ঞেস করেছিল যে বল যে গরু ঘাস খায়, আমরা তো সর্বভুক প্রাণী, তাই না? মানুষ এমন কিছু নাই যে খেতে পারে না। তোমাদের কি মনে হয় যে গরু ঘাস খায় কিন্তু মানুষ ঘাস খায় না কেন? মানুষ তো শাক খেতে পারে, মানুষ সবজি খায়, কিন্তু মানুষ ওই ঘাসটা কেন খায় না? তুমি বলবা যে ভাই গরু তো বোকা এই জন্য খায়, আর মানুষ তো চালাক তো এই জন্য খায় না। এটা কিন্তু অ্যান্সার না। এটার একটা সহজ অ্যান্সার আছে। তোমরা অলরেডি জানো যে আমাদের পরিপাক নালীতে বা আমাদের যে পরিপাক অঙ্গগুলো আছে, অর্থাৎ এই যে পাকস্থলীর নাম শুনছো হয়তো, বা ক্ষুদ্রান্তের নাম শুনছো, বৃহদান্তের নাম শুনছো, মুখের ভিতরের অংশগুলোর নাম শুনছো, এই সকল অঙ্গগুলো কি করে? আমাদের পরিপাক করতে সাহায্য করে না? এই পরিপাকৃত অঙ্গগুলো থেকে সেলুলোজ পরিপাককারী কোনো এনজাইম নিঃসৃত হয় না। এনজাইম সম্পর্কে তো জানো, যে সকল রাসায়নিক উপাদান খাদ্য পরিপাকে সাহায্য করে তাদেরকে আমরা এনজাইম বলি। এই রকম এই সেলুলোজ এনজাইমটা মানুষের দেহে নাই। যেহেতু মানুষের দেহে সেলুলোজ এনজাইম নেই, এই কারণে আমরা ঘাস খেতে পাই না, কারণ ঘাসের 90%-এর উপরে সেলুলোজ পাওয়া যায়। অনেক সময় আমরা আসি কী করে জানো, যে বাগান মাঠে বসি, ফ্রেন্ড সার্কেলটা বসি,
গল্প করতে করতে একটা ঠাস করে মানে ঘাসের উপর বসে ঘাসটাকে মুখে নিই, মুখে নেওয়ার পরে চাবালে দেখবে একটু মিষ্টি মিষ্টি লাগবে, কিন্তু কেমন জানি মানে একটু কেমন জানি লাগে আর কি, তাই না? ওটা কিন্তু মুখে যায় না, আসলে আমাদের ওই সেলুলোজ পরিপাকের এনজাইম থাকে না দেখে আমরা এটা আসলে খেতে পারি না। আচ্ছা যাই হোক, আমরা তাহলে বুঝলাম এখানে আমাদের পিট মেমব্রেন এবং পিট পেয়ার নিয়ে দুটা কথা বলা আছে। তোমরা একটা জিনিস একটু খেয়াল করো যে নর্মালি আমাদের এই মাঝখানের এই পর্দাটাকে বলা হয় মধ্যপর্দা। তোমরা অলরেডি এই মধ্যপর্দা সম্পর্কে জানছো, এটাকে বলা হবে মধ্যপর্দা, ঠিক আছে? আমি তোমাদেরকে সহজ করে বুঝাই দিচ্ছি, এইটাকে বলা হয় মধ্যপর্দা। কি পর্দা ভাইয়া? এটা হচ্ছে সেই মধ্যপর্দা। আচ্ছা, ভালো কথা। এর বাইরে, ঠিক এর বাইরে মানে এর একটু বাইরের দিকে আরেকটা প্রাচীর থাকে, এরকম করে আরেকটা প্রাচীর থাকে, ঠিক আছে? মধ্যপর্দার বাইরে এরকম আরেকটা প্রাচীর থাকে। এই প্রাচীরটাকে বলা হয়ে থাকে প্রাথমিক প্রাচীর। এটার নাম হচ্ছে প্রাথমিক প্রাচীর। এরপরে এর বাইরে একেবারে পিছনে একেবারে লাস্টের দিকে যে মনে করো এরকম অনেকগুলো, ঠিক আছে, এরকম অনেকগুলো প্রাচীর দেখতে পাওয়া যায়। কোষ প্রাচীরের সবচেয়ে সহজ ছবি দেখো, আমি আগেই বলেছি যে কোষ প্রাচীরের ছবি তোমাদেরকে দেখাবো, কিন্তু এই ছবি কিন্তু তোমাদের আঁকা যাবে না, কারণ এটা তোমাদের বইয়ে না, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি তোমাদেরকে কোষ প্রাচীরের ছবিটা আরো ইজি করে দিচ্ছি। এই লালটাকে বলা হয়ে থাকে ওই যে তোমরা যেটা বললা না যে গৌণ প্রাচীর, সেই গৌণ প্রাচীর, ঠিক আছে? এটার নাম হচ্ছে গৌণ প্রাচীর। এই যে দেখো তোমরা এখানে কালার দিয়ে তোমরা বুঝতে পারতেছো, দেখো অলরেডি একটা কোষ প্রাচীরের দেহে অর্থাৎ একটা কোষ প্রাচীরের স্ট্রাকচার অর্থাৎ গঠন দেখতে হলে ঠিক মাঝখানে, তোমরা পড়ো না, তোমরা একটু আগেই তো দেখলে, তোমাদের বইয়ের ছবির মধ্যেই দেওয়া ছিল মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। তোমাদের বইয়ের মধ্যে অনেক ক্রিটিক্যাল করে ছবিটা দেওয়া আছে, কিন্তু একটা কোষ প্রাচীরের ক্রিটিক্যাল ছবি বাদ দিয়ে আমি একেবারে সহজ করে দেখালাম। এই যে মাঝখানে কালো জায়গাটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় আমাদের এই মধ্যপর্দা। তার উপরে যে নীল রঙের অংশটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে প্রাথমিক প্রাচীর, আর বাইরের লাল অংশটাকে বলা হয়ে থাকে সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর। এবং এই সকল উপাদানগুলো কিন্তু আসলে যে তোমার যে উপাদানগুলো আছে সেগুলো আঁকা লাগবে। বইয়ের মধ্যে দেখবা, বইয়ের মধ্যে তোমার হঠাৎ করে এই রকম, আমি আরেকটু এক্সটেন্ড করে দিচ্ছি, ঠিক আছে? বইয়ের মধ্যে আরেকটু এক্সটেন্ড করে দিচ্ছি, এটার প্রধান কারণ আছে, আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি। বইয়ের মধ্যে তোমাদের বেশ কিছু নাম দেওয়া আছে, ঠিক আছে? সেই নামগুলো ওই যে তোমার পিট মেমব্রেন, পিট পেয়ার, সেই সম্পর্কে তোমাদেরকে একটু আইডিয়া দিচ্ছি। ধরো আমি এখানে আবার একটু আঁকি, আবার একটু লাল কালার দিই, লাল কালার দিয়ে এই 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 এই। এখন একটা জিনিস খেয়াল করো, তোমরা একটু জিনিস ছবিটাকে খেয়াল করো, ভালো করে খেয়াল করে দেখো। এই যে প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীরের মাঝখানে এই যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটা, এই যে দেখো একটা জায়গা আমি কিন্তু একটু মিসিং রাখছি, তাই না? এই যে এই গোল অংশটাকে, এইটাকেই বলা হয়ে থাকে কূপ এলাকা। এটাকে কি বলবো ভাইয়া? কূপ এলাকা। এটাকে বলবো আমরা কূপ এলাকা। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে কালো অংশটাকে বলা হয় মধ্যপর্দা, নীল অংশটাকে বলা হবে প্রাথমিক প্রাচীর, লাল অংশটাকে বলা হবে গৌণ প্রাচীর। কিন্তু দেখা যাচ্ছে যে পুরা কোষ প্রাচীরের মাঝখানে হঠাৎ করে এমন একটা জায়গা আছে যেই জায়গায় শুধুমাত্র ওই মধ্যপর্দা ব্যতীত আর কোনো প্রাচীর নেই। দেখো এই যে এই জায়গায় ফাঁকা জায়গাটাতে মধ্যপর্দা অর্থাৎ ওই কালো অংশ ব্যতীত আর কোনো প্রাচীর নেই, অর্থাৎ প্রাথমিক প্রাচীরও নেই, সেকেন্ডারি প্রাচীর নেই। এই জায়গাটাকেই বলা হয়ে থাকে কূপ এলাকা। এবং এইখানে যে অংশটুকু, যতটুকু অংশগুলো, এই যে যতটুকু অংশ তোমার মধ্যপর্দা থাকে, এটাকেই বলা হয় পিট মেমব্রেন। এটাকে কি বলবো? পিট মেমব্রেন। বেশি কষ্ট হচ্ছে? বেশি বুঝতে কঠিন লাগতেছে? অর্থাৎ একটু কঠিন, কিন্তু সহজ করে নিলেই সহজ, জটিল বুঝলেই জটিল, তাই তো? বলো, এটা কি একটু কঠিন লাগতেছে পিট মেমব্রেন আর কূপ এলাকা বা পিট পেয়ার বুঝতে? আমি কিন্তু বললামই যে তোমাদেরকে আমি নিজের ছবি দিয়ে তোমাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করব। তাহলে মেইন কনসেপ্টটা কি? যে ভাইয়া মধ্যপর্দা থাকে, তার বাইরে যে স্তর থাকে সেটাকে আমরা প্রাথমিক প্রাচীর বলি, তার সবচেয়ে বাইরের স্তরকে বলবো আমরা গৌণ প্রাচীর। ওকে ফাইন, এই তিনটা প্রাচীরই থাকে। তিনটা প্রাচীর থাকার পরে আমি হঠাৎ করে দেখতে পাচ্ছি কোষ প্রাচীরের মাঝখানে এমন একটা জায়গা, হঠাৎ করে এক জায়গা আছে যে জায়গায় শুধুমাত্র কালো অংশ আছে। কালো অংশ মানেই কি বলছি? মধ্যপর্দা। এর বাইরে কোনো নীল অংশ অর্থাৎ প্রাথমিক প্রাচীর বা লাল অংশ কোনো সেকেন্ডারি বা গৌণ প্রাচীর নেই। তাহলে এই যে ফাঁকা জায়গাটাকে, এটাকেই বলা হয় কূপ এলাকা বা পিট পেয়ার, যেটা তোমরা পড়ে থাকো। আর এইখানের মেমব্রেনটাকে তখন আমরা আর মধ্যপর্দা বলবো না, এইখানের মেমব্রেনটাকে আমরা তখন বলবো পিট মেমব্রেন। তখন এই শুধু এতটুকু মধ্যপর্দার অংশটাকে বলবো আমরা পিট মেমব্রেন। আমার কথা কি বুঝতে পারছো? ওকে,
এটাই হচ্ছে তোমাদের মেইন কোষ প্রাচীর এবং এটা হচ্ছে ইজি, কিন্তু তোমাদের ওইখানে পিট মেমব্রেনে অনেক পেঁচানো পেঁচানো গোল টোল ছবি আঁকা, বাট ওটাই তোমাদের আঁকতে হবে, কিছু করার নেই। কিন্তু তুমি যদি অ্যাটলিস্ট বুঝে যাও, ছবিটা তো তুমি আঁকলা, তুমি যদি না বুঝো তাহলে তোমাকে কি করতে হবে, মুখস্থ করতে হবে। আর মুখস্থ করলে তো এই টপিকগুলো বা এই নামগুলো তোমাদের মনে থাকবে না। সেই হিসাবে আমি তোমাদেরকে বললাম যে তোমাদের ওমা কে আসছে জানো, কে এসেছে কে এসেছে কে এসেছে? আর আমার তো এখানে ভুয়া দেখাইতেছে, তাই হাই হাই আমি তো দেখি 100 জন, এই যে 100 জন দেখেন। ওমা কি দেখায়? তোর এখানে কি দেখায়? কি হলো? ক্লাস 41 295 করতেছে। বাইরে আবার প্রথম থেকে দেখাচ্ছি, প্রথম থেকে না, রিফ্রেশ কর। আমি তো কাহিনী বুঝলাম না। এখানে 521, ওখানে 295, তারপরে যে চলে আসছি। তোমরা তোমাদের বন্ধুদেরকে জানা একটু ইয়াসিন ভাইয়ের সাথে দেখা করে যাই। ইয়াসিন ভাই তুই আসেন। ইয়াসিন ভাইয়ের সাথে একটা মজার কাহিনী আছে। এই যে দেখেন ওখানে ওরা লিখতেছে 510, 520, 516। আসসালামু আলাইকুম। তার আগে তোমরা বলো ভাইয়ের ক্লাস কি ভালো লাগতেছে? যদি ক্লাস ভালো না লাগে আমি তোমাদের সামনে বানিশ করব। আর যদি ভালো লাগে তাহলে ইয়াসিন ভাই আমাকে ট্রিট দিবে, স্বীকার করেন না? সত্যি কথা বলবো, আমি কাউকে কিছু বলবো না। ক্লাস ভালো লাগছে না, আমি নিশ্চয়ই জানি ক্লাস তোমাদের খারাপ লাগতেছে। বলো ক্লাস কেমন লাগতেছে। আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে তোমাদের যদি প্রতিটা ক্লাস সুপার লেগে থাকে অবশ্যই বন্ধুদেরকে জানাও যে অনলাইনে আমরা এই ক্লাসগুলো করাচ্ছি, তারা যেন এনরোল করে ফেলে আমাদের এই কোর্সটি। মজার বিষয় হচ্ছে আমি একটা কমেন্ট দেখলাম, বললো যে ভাইয়া ক্লাস এতক্ষণ ভালো লাগতেছিল কিন্তু ইয়াসিন ভাই আপনি আসার পরে ক্লাসটা খারাপ লাগতেছে। আমি বুঝলাম না, মানে এটা কেন বললা তোমরা? এটা কোনো উচিত? আমার ক্লাসে সে গেস্ট হিসেবে আসছে আর তোমরা এইভাবে ডাইরেক্ট বলতে পারলা? আচ্ছা, টিল নাও সবগুলো ক্লাস কেমন লাগছে একটু আমাকে জানাও কমেন্টে, আমি একটু জানতে চাই। আর তোমরা কি এই যে এই কয়টা যে ক্লাস করলা, ক্লাস করে কি মনে হচ্ছে যে তোমার এই সিদ্ধান্তটা, মানে এই কোর্সে ভর্তির সিদ্ধান্তটা কি রাইট অর রং? এটা জাস্ট আমাকে একটু জানিয়ে দাও, জাস্ট এটুকু জানতে চাই। অনেক অনেক ভালো। ভাই একটা গান শোনাবেন নাকি? না, ইয়াসিন ভাইয়ের একটা মজার কথা বলি। আমি কালকে একটা ভিডিও দেখতেছিলাম, তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেছিল, বৃষ্টি হচ্ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গেছেন না? তো বৃষ্টি হচ্ছিল, কাব্য ভাইয়া বৃষ্টির মোমেন্টের মানে তোমার ভিডিও করতেছিল। ওই মুহূর্তে বৃষ্টির মানে এত এক্সাইটমেন্টে সে হুন্ডা নিয়ে আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল, আমি মাঝখানে বুঝতে পারছি যে তার টোনটা কিন্তু এরকম আপ ডাউন করা শুরু করছে। মানে এত এক্সাইটেড হয়ে গেছে যে গলা ছেড়ে গাওয়ার জন্য এবং ভিডিওতে মানুষকে দেখানোর জন্য জোরে গেতে যে টোনের যে একটা লেভেল থাকে, একটা ফ্রিকোয়েন্সি থাকে, সেই ফ্রিকোয়েন্সিতে আপ ডাউন করা শুরু করছে। যাই হোক, ওকে ঠিক আছে, সো ক্লাস নাও তোমরা, আর বন্ধুদেরকে জানাও। অবশ্যই বন্ধুদেরকে জানাও। তোমাদের একটা কথা বলি, আমরা কিন্তু আসলে সবাই যেখানে ইন্টারের টিচার, আমরা ইন্টারে পড়াই, আসলে এখানে অনেক কম মানুষই আছে যারা আসলে তোমাদের সাথে যোগাযোগ করেছে বা দেখা করেছে। তো যাই হোক, আমরা একটা সুন্দর ক্লাস নিচ্ছি। মাঝখানে কিন্তু ভাইরাস ইয়াসিন ভাই ঢুকে গিয়েছিল, ঘুম থেকে উঠেছে সে। এখন আমরা তাহলে কিন্তু অলরেডি যতটুকু জানা দরকার ততটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমরা জানি যে মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, গৌণ প্রাচীর এবং মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকবে অর্থাৎ কালো রঙের শুধুমাত্র মধ্যপর্দা থাকবে, তার বাইরে কোনো প্রাথমিক বা গৌণ প্রাচীর থাকবে না, সেই অঞ্চলটাকে বলবো আমরা কূপ এলাকা এবং সেই অঞ্চলে অবস্থিত মধ্যপর্দাকে আমরা বলবো হচ্ছে পিট মেমব্রেন। তো আশা করি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে গিয়েছে। চলো আমরা এখন একটা সহজ জিনিস তোমাদের সাথে আলোচনা করি, একেবারে ইজিয়েস্ট একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গিয়েছো। যারা ক্লিয়ার না বা ছবিটা নিয়ে বুঝতে চাও, পরবর্তীতে আঁকার দরকার নেই, মানে তোমার পরীক্ষা খাতা আঁকার দরকার নেই, বোঝার জন্য তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমরা একটা ক্লিয়ার জিনিস এবং আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস এখন তোমাদের সাথে আলোচনা করব। তো চলো, এটা হচ্ছে আমাদের নর্মালি কি, এটা তো আমরা কোষ প্রাচীর নিয়ে আলোচনা করলাম। আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে কোষ প্রাচীরের কাজ কি, যদি পরীক্ষার মধ্যে আসে যে কোষ প্রাচীরের গঠন এবং কাজ বর্ণনা করো 3-4-এর জন্য, মনে রাখবা কোষ প্রাচীর হচ্ছে এক একটা কোষ প্রাচীর হচ্ছে দেওয়ালের মতো।
দেওয়াল যেমন আমাদেরকে আগলে রাখে বাইরে থেকে ভিতরের আঘাতকে, মানে অর্থাৎ বাইরের আঘাত থেকে ভিতরের অংশকে রক্ষা করে, তারপরে ধরো তুমি একটা দেওয়াল থাকলে কিন্তু তুমি সেখান থেকে বেরোতে পারবে না, তার জন্য একটা দরজা দরকার। সেই দরজাটাই কিন্তু সেই কূপ এলাকা, অর্থাৎ এই কোষ প্রাচীর ভিতরের পদার্থকে আবদ্ধ করে রাখে, চাইলেই তারা বাইরে বেরোতে পারবে না, আবার বাইরে যেগুলো থাকে সেই উপাদানগুলো চাইলেই ভিতরে প্রবেশ করতে পারবে না। মোট কথা কোষ প্রাচীর আবরণী হিসাবে কাজ করে, উদ্ভিদের কোষকে প্রোটেক্ট অর্থাৎ নিরাপত্তা দান এবং আত্মরক্ষা দান করাই হচ্ছে কোষ প্রাচীরের প্রধান কাজ। তো চলো আমরা এবার সবচেয়ে যে জিনিসটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই যে মাইটোকন্ড্রিয়া তোমাদের না শুধু ইন্টারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ইন্টারমিডিয়েটে আসার পরে আমাদের যে অধ্যায়টা থাকে তার মধ্যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মাইটোকন্ড্রিয়া তোমাদের একেবারে হচ্ছে পড়তে হবে মাস্ট, এটা মাথায় রেখো। বইয়ের মধ্যে বিভিন্ন রকম ছবি দেওয়া আছে, সেই ছবি থেকে আমি কিছু ছবি সিলেক্ট করে তোমাদের এখানে বোঝানোর চেষ্টা করেছি। সবার ফার্স্টে মনে রাখতে হবে গঠনের দিক থেকে, মাইটোকন্ড্রিয়ার গঠন, ঠিক আছে? গঠনের দিক থেকে যদি আমি আবরণের কথা বলি, কিসের কথা ভাইয়া? আবরণ। আমি গঠনের দিক থেকে আবরণের কথা বলতে গেলে এরা কয় স্তর বিশিষ্ট হবে? 2 স্তর বিশিষ্ট হবে। এই যে মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছ, এই আবরণের ভিতরে এরা একটা বাইরের স্তর থাকে। এই 2 স্তরের আবার 2টা নাম আছে, একটা হচ্ছে বহিঃস্তর, কি ভাইয়া? একটা হচ্ছে বহিঃস্তর আর একটা হচ্ছে অন্তঃস্তর, অর্থাৎ ভিতরের স্তর, ঠিক আছে? অন্তঃস্তর। এই 2 স্তরের মাঝখানে এক ধরনের ফাঁক থাকে, মানে অর্থাৎ ফাঁকা জায়গা থাকে, এটা আন্তঃঝিল্লি ফাঁকা স্থান বলে। যাক, ওটা আমাদের জানা দরকার নেই, আমাদের এতটুকু জানলেই হবে। মাইটোকন্ড্রিয়ার আবরণ কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। বাইরের স্তরকে বলা হয় বহিঃস্তর, ভিতরের স্তরকে বলা হয় অন্তঃস্তর বা ভিতরের স্তর, এবং 2 স্তরের মাঝখানে থাকে হচ্ছে আন্তঃঝিল্লি ফাঁকা স্থান। এরপরে 2 নাম্বার পয়েন্ট হিসাবে আমাদের মনে রাখতে হবে, 2 নাম্বার পয়েন্ট কি? তোমরা একটা জিনিস খেয়াল করো, যখন তোমরা মাইটোকন্ড্রিয়া আঁকো, অর্থাৎ তোমরা যখন মাইটোকন্ড্রিয়া এইভাবে আঁকতে থাকো, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া আঁকলা, ভালো কথা। মাইটোকন্ড্রিয়া আঁকার পরে তোমরা যেটা করো যে ভিতরের দিকে এই যে অন্তঃস্তরটাতে কি হয়, হঠাৎ করে একটা জিনিস খেয়াল করো, এই মাইটোকন্ড্রিয়া আঁকার পরে অন্তঃস্তরের দিকে তোমরা অনেক সময় কি করো, এই যে ভিতরের স্তর থাকো এই জায়গায় লম্বালম্বিভাবে কতগুলো আঙ্গুলের মতো অভিক্ষেপ দাও, তাই না? এরকম করে আসার পরে এরকম করে লম্বালম্বিভাবে আঙ্গুলের মতো অভিক্ষেপ থাকে, তাই তো? এরকম করে থাকে, তারপরে এখানে এসে আবার আরেকটা তৈরি হয়, তারপরে এখানে এসে আরেকটা তৈরি হয়, যাই হোক এইভাবে আস্তে আস্তে তৈরি হতেই থাকে। তারপরে এখানে এসে আরেকটা তৈরি হয়, তারপরে এখানে এসে আরেকটা তৈরি হয়, এভাবে তৈরি হয়ে যুক্ত হয়ে থাকে। এই যে দেখো মাইটোকন্ড্রিয়ার এই স্তরের ভিতরের স্তর যে আঙ্গুলের মতো অভিক্ষেপ তৈরি করলো, এই যে আঙ্গুলের মতো অভিক্ষেপ তৈরি করলো, এই আঙ্গুলের মতো অভিক্ষেপকে আমরা কি বলবো? ক্রিস্টি বলবো। তার মানে এই জায়গাটাকে আমরা কি বলবো? ক্রিস্টি, ঠিক আছে? এই ক্রিস্টিকে, আঙ্গুলের মতো অভিক্ষেপকে আমরা কি বলবো? ক্রিস্টি বলবো। এই ক্রিস্টির ভিতরে আবার ছোট ছোট কতগুলো দানা দেখতে পাওয়া যায়, এরকম ছোট ছোট কতগুলো দানা দেখতে পাওয়া যায়, তাই না? এই ছোট ছোট কতগুলো দানা দেখতে পাওয়া যায়। এই ছোট ছোট দানাগুলোর আবার বেশ কিছু নাম আছে, এগুলো আঙ্গুলের মতো অভিক্ষেপের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, ঠিক আছে? এই ক্রিস্টির গায়ে আমাদের ছোট ছোট কতগুলো দানা দেখতে পাওয়া যায়। এই ছোট ছোট দানাগুলোকে আমরা কি বলবো? অক্সিসোম বলবো, অক্সিসোম বলবো, ঠিক আছে? এগুলোকে বলবো আমরা অক্সিসোম। এবং সেই সাথে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে আরও বেশ কিছু অঙ্গাণু থাকে, এখানে হচ্ছে ডিএনএ থাকে, ঠিক আছে? ডিএনএ থাকে, এখানে কতগুলো ম্যাট্রিক্স থাকে, যে তরল পদার্থ থাকে সেই তরল পদার্থের নাম হচ্ছে ম্যাট্রিক্স, এটার নাম হচ্ছে ম্যাট্রিক্স। এবং এর বাইরে আরও অনেক কিছু থাকে, আমাদের এত কিছু জানার দরকার নেই, আমরা জাস্ট যতটুকু দরকার ততটুকু তোমাদেরকে বলছি। তাহলে আমাদের এই যে মাইটোকন্ড্রিয়া হলো, এই মাইটোকন্ড্রিয়ার গঠনটা তুমি আঁকবা, এটা তোমাদের সৃজনশীল 3-এর জন্য, মানে 3 মানে গ এর জন্য, গ নাম্বার কোশ্চেন আসে না? গ নাম্বারে গঠন ছবি চায় না? এই গঠনের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবাই, মাথায় রাখবা অবশ্যই, এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, ওকে 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 ফাইন। দেখি এখানে আমরা কমেন্টে মারামারি না করি, তোমরা অনেকেই জানতে চাচ্ছ অক্সিজম টক্সিজম, ওকে ফাইন, তাহলে তোমরা কিন্তু এই জিনিসগুলো বুঝলা। এখন কথা হচ্ছে, বলো তো তোমাদের মনের মধ্যে, তোমাদেরকে একটা কোশ্চেন করি, যেহেতু তোমরা কয়দিন পর এসএসসি দিবা, তোমাদের এই কোশ্চেনটা জানা উচিত। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয় বলো তো? মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়ার একটা নাম আছে, তোমরা কি বলতে পারবা সেই নামটা কি? দেখি আমাকে কমেন্টে খুব দ্রুত জানাও তো, মাইটোকন্ড্রিয়া আমাদের কি বলা হয়ে থাকে? মাইটোকন্ড্রিয়ার একটা স্পেশাল নিকনেম আছে, নিকনেম তো বুঝো, আমরা বিভিন্ন বন্ধুদের নিকনেম ডাকি না?
গুড। সবার ফার্স্টে আমাকে নাইম, তারপর অরূপ রতন এবং আরও অনেকেই বলছে পাওয়ার হাউস। পাওয়ার হাউস মানে কি? শক্তিঘর। মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলার প্রধান কারণ কিছু আছে। আমরা উদ্ভিদে জানি, উদ্ভিদে যে জিনিসটা সম্পন্ন হয় সেটার নাম হচ্ছে শ্বসন। শ্বসন সম্পর্কে তোমাদেরকে একটু আইডিয়া দিই। উদ্ভিদে হচ্ছে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হবে। শ্বসনটা আসলে মূলত কি? এই যে উদ্ভিদ গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করে, কি জাতীয় খাবার তৈরি করে ভাইয়া? গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করে। এই গ্লুকোজের সংকেত কি ভাইয়া? C6H12O6, তাই না? এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। এই গ্লুকোজ বিভিন্নভাবে অক্সিজেনের সাহায্যে, কার সাহায্যে? অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে, 36 অণু এটিপি, তারপরে হচ্ছে প্লাস কার্বন ডাই অক্সাইড, প্লাস হচ্ছে পানি উৎপন্ন করে। তোমাদের বইতে 38 অণু এটিপি দেওয়া থাকতে পারে, বাট রিয়েল কাউন্ট হিসেবে আসলে 36 অণু এটিপি, 2 অণু এটিপি ব্যবহৃত হয়। যাই হোক, যদি তোমাদের বইতে 38 অণু এটিপি দেওয়া থাকে, আমি আবারও বলছি এখানে লেখার কোনো কিছু দরকার নেই, যদি তোমাদের বইতে 38 অণু এটিপি দেওয়া থাকে তাহলে তুমি তোমার বইটাই পড়বা। বাট আমি যেটা রিয়েল ফ্যাক্ট সেটাই আমি তোমাদেরকে বললাম। তো শ্বসন হচ্ছে কি? গ্লুকোজ জাতীয় খাবারকে অক্সিজেনের সাহায্যে জারিত করে এটিপি, কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করাই হচ্ছে শ্বসন প্রক্রিয়া। এই শ্বসনের 3টা ধাপ আছে। এই শ্বসনের কি আছে ভাইয়া? 3টা ধাপ আছে, ঠিক আছে? এই শ্বসনের 3টা ধাপ কি? 3টা বলছি, 4টা ধাপ আছে। একটা নাম হচ্ছে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস। 2 নাম্বার হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে, ঠিক আছে? 3 নাম্বার ধাপ, 1 নাম্বার ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, 2 নাম্বার ধাপ হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, 3 নাম্বার ধাপ হচ্ছে ক্রেবস চক্র। কি চক্র ভাইয়া? ক্রেবস চক্র। আর 4 নাম্বার একটা ধাপ আছে যেটাকে ইংলিশে বলা হয় ইটিসি, অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে পরবর্তীতে বলবো। ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তো এখন কথা হচ্ছে, এই যে 4টা ধাপ দেখলা, এই 4টা ধাপের মধ্যে এই গ্লাইকোলাইসিসটা আসলে হয় হচ্ছে সাইটোপ্লাজমে। কোথায় হবে? সাইটোপ্লাজমে। যে এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট, সাইটোপ্লাজম। আর বাকি এই 3টা ধাপ হবে হচ্ছে কোথায় ভাইয়া? মাইটোকন্ড্রিয়ায়, মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? এই যে মাইটোকন্ড্রিয়ায় বাকি 3টা ধাপ হবে, অর্থাৎ অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র এবং ইটিসি, এর মধ্যে এই 3 নাম্বার ধাপটা ক্রেবস চক্র প্রচুর পরিমাণ এটিপি তৈরি করবে। কি তৈরি করবে? প্রচুর পরিমাণ এটিপি তৈরি করবে। এই এটিপিটা, অর্থাৎ এই ক্রেবস চক্রটা যেহেতু মাইটোকন্ড্রিয়ায় হয়, সেই জন্য আমরা মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলি। তাহলে আমি সহজ ভাষায় আবারও বলতেছি যে উদ্ভিদ শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে, এবং শ্বসন প্রক্রিয়া জিনিসটা কি? যে গ্লুকোজকে অক্সিজেনের সাহায্যে জারিত করে এটিপি শক্তি তৈরি করা, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করা এবং পানি উৎপন্ন করা। ওকে, ফাইন। আমরা জানি যে শ্বসন প্রক্রিয়া 4টা ধাপে হয়: গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইটিসি। এর মধ্যে গ্লাইকোলাইসিস হবে সাইটোপ্লাজমে, এবং অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র হবে, এবং ইটিসি হবে মাইটোকন্ড্রিয়ায়। তবে এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে, ক্রেবস চক্রের মধ্যে যে দ্বিতীয় ধাপ, অর্থাৎ আমাদের 3য় ধাপ যেটা সম্পন্ন হয়, এই ক্রেবস চক্র প্রচুর পরিমাণ এটিপি তৈরি করে। আর এই এটিপি তৈরি করার জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস। আর একটা জিনিস মনে রাখবে, এটা স্পেশালভাবে, যে এটিপিকে কি বলা হয় জানো? জৈব মুদ্রা। এটিপিকে কি বলবো আমরা? জৈব মুদ্রা। জৈব মুদ্রা কেন বলা হয়? কারণ এটিপি না হলে আমরা, এবং উদ্ভিদ এবং প্রাণী উভয়ই, এটিপি না হলে উদ্ভিদ এবং প্রাণী উভয় কেউই কাজ করতে পারতাম না। এই এটিপি আছে বলে আমরা শক্তি পাই, এবং শক্তি পাই বলেই আমরা আজকে কাজ করতেছি। আমি এখানে বসে কথা বলতেছি, ইয়াসিন ভাই সেদিন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বেসুরগলায় গান গিয়েছে, সবাই মিলে ঘুরতেছি ফিরতেছি, পড়াশোনার কোনো নাম নাই। শোনো, পড়াশোনা করতে হবে, ঠিক আছে? যাই হোক, বায়োলজিক্যাল কয়েন অনেকে বলছো, ভেরি গুড, অনেকে তো জানো। ও ফাইন। আমি তো আসলে সত্যি কথা বলতে আমি ভাবছিলাম যে আমাদের ওই বাচ্চা কাচ্চারা অনেক ফাঁকিবাজ, এরা মনে হয় পড়াশোনা ঠিক মতো করে না, ওরা অনেক কিছু জানে না। এখন থেকে অনেক কিছু জানে। বায়োলজিক্যাল কয়েন বলছে, ভেরি গুড। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা তোমাদের অনেকে বলছে চ্যাপ্টার 4-এ আছে হয়তো বা। আচ্ছা, যাই হোক, চ্যাপ্টার 4-এ যদি থেকে থাকে, সেখানে যে ক্লাস যদি তোমাদের এই অধ্যায়টা থেকে থাকে, আর যে ক্লাস নিবে সে ইনশাল্লাহ তোমাকে দেখবা এটা নিয়ে কি বলে ওইটাকে, তোমার মানে ওইটা নিয়ে ডিটেলসে বলবো। আমরা আর এই চক্রে না যাই। মাথায় রাখবা যে 2টা কোশ্চেন আসতে পারে, মাইটোকন্ড্রিয়ার গঠনটা আসতে পারে। মাইটোকন্ড্রিয়ার গঠনটা খুবই সুন্দর রাখবা। দেখো, আমি কিন্তু 2 মিনিটে খুবই বিশ্রীভাবে এঁকেছি, তোমরা আরও সুন্দর করে রাখবা। আর কেন পাওয়ার হাউস বলে সেটাকে তোমাদের এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে? তো চলো, আমরা অলরেডি এইটা সম্পর্কে জানতে পারলাম। আমরা নেক্সট টপিকটা দেখি। নেক্সট টপিকটা আমাদের কি আছে? ক্লোরোপ্লাস্ট। ভেরি গুড। ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড, এটাও আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট।
তোমাদের বইয়ের মধ্যে খুবই সুন্দর ছবি দেওয়া আছে। এই ছবিটাকে বলা হয় সার্বজনীন ছবি। 9-10-এও এই ছবি আছে, ইন্টারমিডিয়েটেও এই ছবি আছে, হায়ার স্টাডিতে গেলেও সেম ছবিই পাবা। সো এই ছবিটা ভালো করে আঁকবা, ঠিক আছে? ওকে 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 তাহলে আমরা চলো ক্লোরোপ্লাস্টের গঠন সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করি। সর্বপ্রথম ক্লোরোপ্লাস্টের বেশ কিছু হিস্টোরি আছে। ক্লোরোপ্লাস্ট তো প্লাস্টিডের একটা ভাগ, অর্থাৎ উদ্ভিদের একটা কোষ অঙ্গাণু আছে। আমি তোমাদেরকে একটু বলি, উদ্ভিদের একটি কোষ অঙ্গাণু, খেয়াল করো, উদ্ভিদের একটি কোষ অঙ্গাণু, উদ্ভিদের একটি কোষ অঙ্গাণু আছে, সেটার নাম হচ্ছে প্লাস্টিড। সেটার নাম কি ভাইয়া? প্লাস্টিড। এই প্লাস্টিডের মধ্যে তিনটা ভাগ আছে, একটা হচ্ছে লিউকোপ্লাস্ট, একটা কি ভাইয়া? লিউকোপ্লাস্ট, ওকে। 2 নাম্বার হচ্ছে লিউকোপ্লাস্ট, আচ্ছা প্লাস্টিড, একটা হচ্ছে লিউকোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, এবং সর্বশেষ 3 নাম্বার হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই যে ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টের ছবিটাই হচ্ছে আমাদের এর মাঝখানে দেওয়া আছে। তোমাদের একটা মজার গান শোনাবো, তোমরা যদি মনোযোগ সহকারে এগুলো লেখো এবং আমাকে যদি কথা দাও যে না আজকে যে ক্লাসগুলো হচ্ছে ভাইয়া এগুলো ছবিগুলো সুন্দর মতো আমি যে ছবিগুলো দেখাচ্ছি, যেগুলো বলতেছি মাস্ট আঁকতে হবে, সেগুলো তোমরা নোট খাতা তো তোমরা সাবমিট করবে, সেটা তোমাদের বন্দি পাঠশালা স্কুল গ্রুপে করো বা এই গ্রুপে করো কিংবা অন্য গ্রুপে, যেখানেই করো না কেন। তো এখানে আমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে এই ছবিগুলো নোটগুলো সুন্দর করে আঁকবা। এই ছবিগুলো যেগুলো বলতেছি এগুলো সুন্দর করে আঁকলে একবার তোমার প্র্যাকটিস হয়ে যাবে এবং সেই সাথে তোমরা এটা হচ্ছে ইয়াতে দিবা, কি বলো এটাকে, গ্রুপে দেওয়ার চেষ্টা করবে। তো চলো আমরা প্লাস্টিক 3 প্রকার জানি, একটা হচ্ছে লিউকোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। বিজ্ঞানী সর্বপ্রথম যেই কোষ অঙ্গাণুটাকে আবিষ্কার করছিল তার নামই হচ্ছে এই ক্লোরোপ্লাস্ট, এবং এই ছবিটাই তিনি দেখতে পেয়েছিলেন মাইক্রোস্কোপে। তখন কিন্তু এই প্লাস্টিক বলে কোনো অঙ্গাণু তারা আবিষ্কার করেনি, অর্থাৎ তখন জানতো না যে লিউকোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট নামে, লিউকোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট নামে আরও 2টি কোষ অঙ্গাণু আছে। এই প্লাস্টিডের যে ভাগটা আছে এর মধ্যে সবার ফার্স্টে যেই জিনিসটা পর্যবেক্ষণ করেছিল সেটার নামই হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই জন্য ক্লোরোপ্লাস্টটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তবে এদের মধ্যে আমাদের কি লাগবে ভাই? এদের একটা পার্থক্য লাগবে। তো আমি পার্থক্যটা এখানে দেখাই দিই। যেমন লিউকোপ্লাস্টের যদি আমি বলে থাকি তাহলে লিউকোপ্লাস্ট হবে কেমন? লিউকোপ্লাস্ট হবে বর্ণহীন। লিউকোপ্লাস্ট কেমন হবে ভাইয়া? বর্ণহীন। এইখানে আমি যদি ক্রোমোপ্লাস্টের কথা বলি তাহলে এটা হবে হচ্ছে রঙিন। এটাকে কি বলবো? রঙিন। আর 3 নাম্বার ক্লোরোপ্লাস্টের কথা যদি আমি বলি তাহলে এটাকে বলবো আমরা সবুজ। কেমন বলবো ভাইয়া? সবুজ। এরপরে পার্থক্যটা খেয়াল করো। 2 নাম্বার পার্থক্য হচ্ছে যেহেতু লিউকোপ্লাস্ট বর্ণহীন, অর্থাৎ এদের কোনো রং থাকবে না, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে লিউকোপ্লাস্টের ক্ষেত্রে কোনো রঞ্জক থাকে না, কোনো রঞ্জক থাকে না। আর এদের আবার রঞ্জক